প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি নোয়া ভিশনের অনুষ্ঠান সময়ের তারুণ্যতে। আমাদের অনুষ্ঠানে আজকে আমরা মধ্যমণি হিসেবে পেয়েছি সাবিনা পুথিকে। তিনি বর্তমানে ডিবিসি নিউজে নিউজ প্রেজেন্টার হিসেবে কর্মরত আছেন। তো দর্শক, আজকে আমরা তার প্রেক্ষাপট থেকে, তার জীবন দর্শন থেকে জানবো সাংস্কৃতিক বিষয়, তার পদার্পণ এবং বাংলাদেশের আরো বিভিন্ন উল্লেখযোগ্য সাংস্কৃতিক দিকগুলোতে তার দৃষ্টিভঙ্গিতে অ্যাকচুয়ালি কি ধরনের কি ব্যাপারগুলো দাঁড়ায়। আর বিশেষ করে বর্তমান তরুণ প্রজন্ম, তারা তো আমাদের দেশের সাংস্কৃতিক বলতে খুব একটা জানে না। অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন কালচার দ্বারাই তারা প্রভাবিত হতে অভ্যস্ত। তো এই তরুণ প্রজন্মের জন্যও নিশ্চয়ই আমাদের কিছু করার থাকতে পারে, সে সমস্ত বিষয়ে আমরা অবশ্যই আলোচনা করব সাবিনা পুথি ম্যামের সাথে। তো সাবিনা পুথি ম্যাম, কেমন আছেন আপনি? আর আমাদের অনুষ্ঠানে আসতে পেরে কেমন লাগছে আপনার? খুবই ভালো। শুরুতে একটু বিটে করে নেই যে উম, আমার আসলে নিজস্ব জীবন দর্শন বলতে আহ লালনকে আমি অনুসরণ করতাম একটা সময় অনেক বেশি। এখনো করি, মানে চর্চাটা করা হতো তখন একদম ইয়ে থেকে। আর এখন সময়টা একটু কম হয় ওইভাবে, হয়তো একটা নির্দিষ্ট পথে যে চলা সেই জিনিসটা হয়তো আহ একটু থেমে থেকে চলে, এই আর কি। আর এমনিতে ভালো আছি, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। হ্যাঁ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। আর আজকে আমাদের অনুষ্ঠানে আপনাকে পেয়ে সত্যি আমরা সবাই খুবই আনন্দিত। আপনার থেকে শুরুতেই জানতে চাইবো, কৈশোরে দেখা বাংলাদেশ এবং বর্তমান বাংলাদেশের তুলনামূলক পার্থক্যকে কিভাবে মূল্যায়ন করা যায় আপনার দৃষ্টিভঙ্গি থেকে আর কি। আম কৈশোরে দেখা বাংলাদেশ, আচ্ছা আমার মনে হয় যে আমি যদি একদম খুব বুকিশ না হয়ে খুব নর্মালি আমরা যদি একটু আলাপ করি, সেটা হলো যে কৈশোরে দেখা বাংলাদেশ বলতে যে দেখা যায় আমার কৈশোরটা আসলে খুব বেশি পুরনো না। আহ সেই হিসেবে, কারণ খুব বেশি বয়স এখনো আমার হয় নাই। তো আমার দৃষ্টিতে আমি যেরকম দেখেছি সেই জায়গা থেকে একটু বলতে পারি যে আহ কৈশোর বলতে আমরা যখন কিনা বিএনপি শাসনামল ছিল, তৎ পরবর্তী অবস্থার যেটি আমরা দেখি যে সরকারের একটা পালা বর্তন তখন ছিল, রাষ্ট্রীয় একটা পালাবর্তন ছিল। তো সেই বদলের প্রেক্ষাপটে তখন যদি আমরা পলিটিক্যালি ব্যাপারটাকে বলি যে তখন বাংলাদেশের চিত্র যেমন ছিল, উম এটা আমি বলবো যে এটা আসলে খুব গবেষণার বিষয়, কিংবা বলা যায় খুব একটা আপেক্ষিক বিষয়। কারণ আহ কতটা পরিবর্তন হয়েছে এটা যদি আমরা শহরের দৃষ্টিকোণ থেকে দেখি, আমরা দেখি যে অনেক আমাদের অবকাঠামোগত উন্নয়ন ঘটেছে, আমরা নানান রকম আমরা প্রযুক্তিগত জায়গায় এগিয়ে গেছি, সবকিছুই ঠিক আছে। কিন্তু গ্রামের জায়গা থেকে আমার মনে হয় যে এই উন্নয়নের গতিটা একটু স্লো। মানে যেমন আমি মানে ট্রুলি স্পিকিং, আমি সবখানে সব জায়গায় বলি যে আমি একদম রুরাল স্কুলে পড়াশোনা করেছি। একদম রুরাল গ্রামীণ স্কুলে পড়াশোনা করেছি, প্রায় প্রাথমিকে, হাই স্কুলেও তাই। সেইখানেই আমার কৈশোরটা। তো সেইখানে আমরা যেটা করতাম যে আমরা তো গ্রামের পরিবেশে একদম আহ, যেটা হয় আর কি, সবাই যেরকম গ্রামে যেরকম সাঁতার কাটা, পুকুরে নামা, যা যা যেরকম শৈশবটা কাটে আর কি, সেইভাবেই খেলাধুলা করে হয়তো আমরা এই সময়টা পার করতে পেরেছি বা পার করেছি। শহরের লাইফটা তো এখন আসলে অন্যরকম বিষয়, এখন অন্যরকম হয়ে গেছে। বা এখন যারা শহরে যাদের কৈশোর হচ্ছে বা যারা বেড়ে উঠছে, তারা হয়তো ওই যে আমরা যেরকম খোলা মাঠ খোলা আকাশ যে ব্যাপারগুলো পেয়েছি, বা প্রাণ খুলে গান গেয়েছি, জোরে মানে চিৎকার করে কথা বলতে পেরেছি, এখন তো শহরের বাচ্চাদের আসলে ওই সুযোগটা হয় না। এমনকি আমার খুব কষ্ট লাগে যখন দেখি যে পাড়া মহল্লায় খুব একটা চিকন গলির মধ্যে একটা রাস্তার মধ্যে বাচ্চারা খেলতেছে ব্যাট নিয়ে, কার গায়ে যে লাগতেছে, কেউ হয়তো নিষেধ করতেছে। তো তাদের মানে তারা যে একটু ফ্রিলি খেলবে, তাদের কৈশোরটাকে উপভোগ করবে, সেই জায়গায় কিন্তু তাদের খুব একটা সুযোগ নেই আসলে শহরে। এই মানে আমাদের তো আসলে নগর পরিকল্পনার যে ব্যাপারগুলো সেগুলো না থাকার কারণে তাদের কৈশোরটা আসলে ওইরকম করে বেড়ে উঠছে। তো সেই জায়গা থেকে আমার মতে যে আমার মানে আমার গ্রামের কৈশোর আমি আমি যেভাবে দেখেছিলাম, শহরে তো আসলে সেই সুযোগটা নেই, সেইভাবে তো আর দেখার সুযোগ হয় না। সেই জায়গা থেকে একটা তো পরিবর্তন আছেই। হ্যাঁ, সেটা তো অবশ্যই। আর বর্তমানে যেটা দেখা যাচ্ছে আর কি, অনেক বেশি দালান কোঠা উঠে, ঢাকা তো পুরো ভর্তি, ঢাকাতে মাঠ বলতে খুঁজে পাওয়া যায়। আর ছাদে তো ছেলেপানদের খেলতে দেয়া যেতে পারে না, কারণ খুবই রিস্ক। তো এই জন্যে বাচ্চারা ওদের একটা ব্যালকনিকে নিজেদের স্টেডিয়াম মনে করে চুপচাপ মানে সময় কাটিয়ে দিচ্ছে। এক্সাক্ট।
খেয়াল করে দেখবেন যদি আশেপাশে কোথাও খেলার মাঠ থাকে, যেমন বিশেষ করে এখন কিন্তু র্যাকেট খেলার প্রবণতা অনেক বেশি। পছন্দ করে তারা জন্য আয়োজন করে। তো যারা খেলতে পারে না অথচ মাঠের আশেপাশেই তাদের বাসা, তারা কিন্তু জানালা দিয়ে তাকিয়ে থাকে এবং মানে খুব আফসোস নিয়ে তাকিয়ে থাকে। তারা চেষ্টা করে যে ব্যালকনি থেকে যদি কোনোভাবে আমি একটু যাইতে পারতাম। বিশেষ করে আন্ডার এজ যারা আছে, স্কুল এর স্টুডেন্ট যারা আছে তাদের কথা বলছি। আবার দুষ্ট ছেলেরা তো খুব একটা পরিবারের বাধা নিষেধ শুনবেও না, তারা দৌড়ে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনার ছোটবেলার ঘটনা তো শুনতে চাইবো, বাট এখনই না। আহ, আপনার স্কুল কলেজ সম্পর্কে আমাদের একটু বলেন, কোন এলাকায় কিভাবে আপনার বড় হয়ে ওঠা, তারপরে ওই এলাকার কোন জীবন দর্শন আপনাকে বেশি টানে, কোন কোন বিষয়গুলো আপনার খুবই পছন্দ, যেটা আপনার মন চায় বর্তমানে যারা ছোট বাচ্চা আছে তাদের সবার জন্য ব্যবস্থা করে দিতে। যেমন পুকুরে সাঁতার কাটার একটা ব্যাপার আপনি বলেছেন, বর্তমানে তো ঢাকাতে খুঁজে পাওয়াই মুশকিল যে কয়টা ছেলে পান সাঁতার জানে আর কয়জন জানে না। ঠিক আছে, তো আপনার দৃষ্টিভঙ্গি থেকে, আপনার জীবন দর্শন থেকে কোন কোন ব্যাপারগুলো এই ছাত্রদের জন্য, এই যুগের ছেলেপানদের জন্য আপনি গুরুত্বপূর্ণ মনে করেন? আরেকবার প্রশ্নটা শুনতে চাই। হ্যাঁ বলছি, আমি একটু সহজ করেই তাহলে বলছি। এই যেমন সাঁতার কাটাটা ইম্পর্টেন্ট, যেটা আমরা গ্রামে যাদের বসবাস আমরা পেয়েছি। তারপরে ঘুড়ি উড়ানো একটা মজার কাজ, যারা গ্রামে থেকেছি, বড় মাঠ পেয়েছি, আমরা ঘুড়ি উড়াইছি। একটা ঘুড়ি যদি কেটে যায় তার পেছনে আমরা অনেক দৌড়াদৌড়ি করেছি। তারপরে আমরা সুযোগ পেলে একটু মানে পশু পাখি পালন করতে পারছি, গরু দেখতে পারছি, ধরতে পারছি, গরুর দুধ দোয়াইতে পারছি। তো এইগুলো কিন্তু বর্তমানে ছেলেপানরা পায় না। তো আমাদের সেই প্রেক্ষাপট থেকে বর্তমান বর্তমান যুগের যে ছেলেপান আছে ওদের জন্য কোন কোন বিষয়গুলো থাকা জরুরি মনে করেন আপনি, যেগুলো এখন ওরা খুব মিস করছে? ও আচ্ছা, তা তো অবশ্যই। আসলে খেলার মাঠটা সবার আগে জরুরি বাচ্চাদের জন্য। আর এর বাইরে যেটা হলো যে আমাদের বাবা মারা সবচেয়ে বেশি বইয়ের প্রতি বাচ্চাদের প্রতি বেশি করে। এক ধরনের অনেকে হয়তো একটু চাপ প্রয়োগ করেন যে বাচ্চারা হয়তো পড়ছে না, বা যদি একটু গল্পের বই পড়ে, যেমন হয়তো রবীন্দ্রনাথ পড়ছে বা মানে টেক্সট, তাদের যে হচ্ছে নির্ধারিত যে পাঠ্যক্রম তার বাইরে হয়তো বই পড়লে অনেক বাবা মারাও একটু চাপ দিতে চান বাচ্চাদের যে না, স্কুলের পড়া বাদ দিয়ে কেন অন্য পড়া। এই জায়গাগুলোতে আমার মনে হয় যে একটু বাবা মাদের একটু এই জায়গাগুলো একটু দেখা উচিত যে যখন কিনা আমি রবীন্দ্রনাথ পড়ছে, বিশেষ করে বাবা মাদের ক্ষেত্রে, যে বাচ্চারা যখন ছোটবেলায় রবীন্দ্রনাথের কোনো গল্প পড়ছে, হতে পারে বিপ্রতীপ বা যে কোনো গল্প, ছোট গল্প পড়ছে, তারা হয়তো তার টেক্সট যেটা তার পাঠ্যক্রমে যে গল্পগুলো আছে হয়তো সে সেটা পড়ছে না। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি বলেন। তো সেটা হয়তো সেটা হয়তো আহ, তারা হয়তো ভাবছে যে এটা হয়তো যেহেতু স্কুলের পড়ার বাইরে পড়ছে সেটা হয়তো তার কোনো কাজে লাগবে না, কিন্তু সেটি আসলে একটা, আমি বলবো যে সন্তান যখন প্রকৃতভাবে বেড়ে ওঠে তখন তার এই যে সাহিত্যের মধ্যে বেড়ে ওঠা, সেটা শুধুমাত্র পাঠ্যপুস্তকের মধ্যে গণ্ডিবদ্ধ করলে সে বেড়ে ওঠাটা আসলে সঠিক হয়ে ওঠে না। তো আমার মনে হয় যে প্রকৃত মানুষ হয়ে উঠতে গেলে সাহিত্যের এই রসগুলো তাদের খুবই দরকার। শুধু পাঠ্যপুস্তক দিয়ে হবে না, বাবা মাদের এই জিনিসটা আমার মনে হয় ছোটবেলা থেকে এটা খুব জরুরি। আর এর বাইরে আপনি যেটা বললেন যে খেলার মাঠ, সাঁতার কাটা, এগুলো তো আসলে যদি আমরা শহরের পোলাপানদের বলি তো ওরা তো আসলে পাবে কোথায়, ওদের তো তৈরি করে দিতে হবে। আহ, এখন ওরা যেটা হতে পারে যে হয়তো বাবা মার সাথে তারা একবেলা ঘুরতে যাচ্ছে কোথাও, বা হয়তো পার্কে ঘুরতে যাচ্ছে, বাবা মার একটু সময় দিচ্ছে, বা করোনার এই সময়কালে বাবা মারা অন্তত একটু সময় দিচ্ছে। হয়তো যাদের একটু আহ, চাকরিজীবী বাবা মাদের ক্ষেত্রে তারা একটু সময় পাচ্ছে। তো এই সময়টাই দেওয়া এবং একসঙ্গে খেলা, যদি খেলার মাঠ নাও থাকে বাসায় অন্তত খেলা সময় দেওয়া, এই জিনিসগুলো খুব দরকার আমার মনে হয়। বলেছেন। আর এখন বর্তমানে তো ওদের কেরিয়ারের দিকে খুব বেশি চাপ দেওয়া হয়। বিশেষ করে পড়ালেখার প্রতি, শুধু পাঠ্যপুস্তকের প্রতি অনেক বেশি চাপ দেওয়া হয়। তো সেই জন্য বাহিরের দিকে হয়তো ওরা নজর নজর দেওয়ার সময়টাও সামটাইম দেখা যায় যে পায় না। আপনি শুনলে অবাক হবেন যে আমার খুব কাছের ছেলে, এই প্রতিবেশীদের মধ্য থেকেও দু একজনকে প্রশ্ন করেছি, ওরা জোনাকি চিনে না। তো অবাক হলাম আর কি। আচ্ছা, তো আপনার কাছে এ পর্যায়ে জানতে চাইবো যে কেরিয়ার নিয়ে আপনি যেমন স্বপ্ন দেখেছিলেন, তো আপনার ব্যক্তিগত সেই স্বপ্নের কত দূর পর্যন্ত আপনি গিয়েছেন, কাছাকাছি পৌঁছেছেন কিনা, এই ব্যাপারে আমাদের বলেন।
আসলে আমার ওইভাবে কোনো স্বপ্ন ছিলই না। মানে এই স্বপ্ন ছিল বলতে আমার একটা ভরসার জায়গা ছিল, মানে বিশেষ করে যখন ইউনিভার্সিটি পড়তাম প্রত্যেকের মাথায় তো একটা চাপ থাকতো যে আমি পড়েছি জার্নালিজমে, তো সেক্ষেত্রে সাংবাদিক হব এরকম একটা তো ইয়ে ছিলই। এর বাইরে আমার একটা ভরসার স্থল ছিল, যে যার কারণে আমার অন্য চাকরি আমি কখনো অন্যদিকে কখনো ডাইভার্ট হই নাই। তো ফলে আমি ছোটবেলা থেকেই আমার বাবাও বলেছেন যে আমাকে সাংবাদিক হইতে হবে, আমিও সাংবাদিকতাই পড়েছি। পরে মানে অ্যাডমিশন দিলাম ইউনিভার্সিটিতে, চান্স পেলাম এই সাবজেক্টে, পড়লামও তাই। পাশাপাশি সংগঠন করতাম, কালচারাল সংগঠন, নানা রকম হুম। সংগঠনই করতাম। পরবর্তীতে আহ সাংস্কৃতিক সংগঠন একটা কেন্দ্রীয় পর্যায়েও ছিলাম। মানে আমি বলবো আমার তো ইউনিভার্সিটি রাজশাহী, তো সেই হিসেবে সেইখানে আসলে মোটামুটি ভালোভাবে একটু কালচারাল সংগঠনগুলোর সাথে জড়িত ছিলাম। আর তারপরে এসে তো এখানে সাংবাদিকতা শুরু করলাম। এখানে এসেও আমাদের মহানগর একটা কমিটি, আমার যদি সংগঠনের নাম বলবি, বাংলাদেশ গণশিল্পী সংস্থা। তো এটাতে আহ, কামাল লোহানী ছিলেন, উনি আমাদের সভাপতি। এটিকে গণশিল্পী আবার আরো একটা আছে সেটা না, কিন্তু এটা আমাদেরটা হচ্ছে কি বলবো, বাংলাদেশ গণশিল্পী সংস্থা আমাদের এই সংগঠন। তো এটার মহানগর কমিটির সঙ্গেও আমি বেশ কিছু প্রোগ্রাম বা জড়িত থাকার বিষয়টি এখনো সময় পেলে একটু চর্চা চর্চা করা হয়ে ওঠে আর কি, বা আমরা হয়তো ভার্চুয়ালি একটু যোগাযোগ করছি বা কানেক্টেড হচ্ছে। তো কতখানি হতে পেরেছে এই বিষয়টা আসলে আমার মনে হয় আপেক্ষিক, মানুষের তো চাওয়ার শেষ থাকে না। সাংবাদিক হব চিন্তা করেছিলাম, এখনো তো সাংবাদিক মানে সংবাদকর্মী এখনো আছি। সাংবাদিক হইতে গেলে আরো কিছুটা পথ পাড়ি দিতে হবে। নিশ্চয়ই এখানেই থাকবো, দেখা যাবে হয়তো ইনশাল্লাহ হয়তো উম কি বলবো, সামনে এগোনোর চিন্তা তো সবারই থাকে। কাজ হ্যাঁ, করতে অবশ্যই। থাকি, দেখা যাক। এবং আপনার ক্যারিয়ারের প্রতি আমাদের সকলের পক্ষ থেকে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং দোয়া রাখছি আপনার জন্য। আর থ্যাংক আমরাও ইউ। আশা, হ্যাঁ এক্স্যাক্টলি, আমরাও আশা করছি আপনার মতো এক্স্যাক্টলি মোরাল নিয়ে যারা কাজ করতে চায়, অর্থাৎ স্বার্থর দিকে তাকানো পরে জাস্ট নিজের পক্ষ থেকে দেশের জন্য নিজের পেশাকে ভালোবেসে যারা কাজ করতে চায়, আমরা তাদের কাছ থেকে ঠিক ততটুকু নিউজই আশা করি, যেখানে অতিরিক্ত কোনো কিছু নাই, হতে পারে সম্ভাব্য না এই ধরনের কোনো নেগেটিভ সেন্স বা ইস্যু নাই। শুধুমাত্র ততটুকু সংবাদই আমরা আশা করি, যা কিছু বাস্তবিক, যেটা হতে পারে না হতে পারে এগুলো তো আমরা ধারণা করে নিতে পারি। আর সাংবাদিক হিসেবে কাজ করবেন, শুভকামনা তো অবশ্যই রয়েছে। তবে আমার যেটা ধারণা, ব্যক্তিগত মতামত থেকে বলছি, রাজনৈতিক প্রেক্ষাপট দিয়ে প্রভাবিত না হয়ে থাকলে, মানে আমার যেটা ধারণা, তাহলে হয়তো এটা আমাদের সবার জন্য ভালো। যেমন দর্শকদের জন্য ভালো, তেমন ব্যক্তিগতভাবে প্রত্যেকটা মানুষের জন্যই হয়তো ভালো। আচ্ছা, ঠিক আছে। তো মুক্তিযুদ্ধ তো আপনি দেখেননি, আমিও দেখিনি। আমরা সবাই মুক্তিযুদ্ধের ইতিহাস জানি, সেই সময়কার প্রেক্ষাপটে যেই সমস্ত মুভি এবং সিনেমা তৈরি করা আছে ওইগুলো আমরা দেখি। তারপরেই কিন্তু আমরা আমাদের নিজেদের ইথোস ভ্যালুস এগুলোকে মেনটেন করি আর কি, নিজেদের মধ্যে চেতনা মূল্যবোধকে আমরা জাগ্রত করে রাখি। তো আমাদের মুক্তিযুদ্ধটাকে আপনি অ্যাকচুয়ালি কিভাবে মূল্যায়ন করেন, বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গন থেকে? ওয়েল, মুক্তিযুদ্ধকে মূল্যায়ন বলতে, মুক্তিযুদ্ধ নিয়ে তো আসলে বিতর্কের কোনো অবকাশ নেই। মানে জি। আমরা আমরা তো আসলে বেশিরভাগ জানিটা কিভাবে, আমাদের হয় আমার বাবাও মুক্তিযোদ্ধা, তো আমার বাবা মুক্তিযোদ্ধা, এবং আম, আমার ফাদার ইন ল অর্থাৎ আমার শ্বশুরও মুক্তিযোদ্ধা, এবং তিনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। তো আচ্ছা। সব তাদের কাছে নানা রকম গল্প তো শুনি, এবং এর বাইরে আমাদের যে আহ, আমরা তো পড়াশোনাও করতে হয়েছে বিভিন্ন প্রেক্ষাপটে, বা পরবর্তীতে নিজে জানার জন্য অনেক জায়গায় পড়াশোনা করা। তো আসলে মুক্তিযুদ্ধটা হলো আমাদের একটা দেশ যখন নানান রকম বঞ্চনার মধ্য দিয়ে যাচ্ছিল, নানান রকম জায়গায়, বেশ করে এখন আমরা সরকারি চাকরিতে, যেমন আমরা খুব ইজিলি আমরা স্বাধীন দেশে কত রকম সুবিধাই না পাওয়া যায়, এই যে কথা বলছে ফ্রিলি, এটাও তো করা যায়। মানে এটা তো আসলে হ্যাঁ। এক্সপ্লেইন করে শেষ করা যাবে না যে স্বাধীন দেশে আমরা কি কি সুবিধা পাচ্ছি। তো সেই সুবিধাগুলো সম্পূর্ণই বঞ্চিত হতো সেই সময়কার মানুষরা। তো যখন কিনা সবকিছুই আমাদের কি বলা যায়, অর্থনীতির প্রাণ কেন্দ্রটা যখন কিনা আমাদের এই পূর্ব বাংলায়, আমরা নিজেরা কোনো কিছু করতাম, কিন্তু তার অর্থনৈতিক ব্যয় যেটা, সেটা হয়ে যেত অন্য, মানে আরেকটা অংশে, অর্থাৎ পশ্চিম বাংলায়। তো সেক্ষেত্রে এটা তো আসলে পাকিস্তানে, তো সেক্ষেত্রে এটা তো আসলে বঞ্চনার মানে একটা কি বলা যায় সর্বোচ্চ পর্যায়ে, যেখানে কিনা
আমাদের দেশের অর্থাৎ এই পূর্ব বাংলার যারা শিক্ষিত ছিল তারা চাকরি পেত না, তারা একটা ভালো কাজে যেতে গেলে তাদের নানান রকম ভোগান্তি পোহাতে হতো। তো সেই জায়গা থেকে স্বাধীনতাটা আমরা পেয়েছি। আর এর বাইরে মুক্তিযুদ্ধের যে ব্যাপার বা স্বাধীনতার প্রতি মানুষের যে আত্মত্যাগ, সেই সময় সাংস্কৃতিক কর্মীদের একটা কিন্তু বড় রকম ভূমিকা ছিল। আহ হুম। সেই সময় কিন্তু সাংস্কৃতিক কর্মীদের একটা বড় রকম ভূমিকা ছিল, যখন কিনা আমরা ওই যে ট্রাকে ট্রাকে গান গাওয়া, তারপরে হচ্ছে যে যেমন তিমির নদী স্যাররা ছিলেন, তারপরে হচ্ছে যে ট্রাকে করে তারা হচ্ছে যে গান গেতেন এবং তারা মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করতেন। এবং তারপরে দেখা যায় যে পরবর্তীতে তারা যে শরণার্থী ক্যাম্প গুলো ছিল ভারতে, তো সেইগুলোতেও তারা যে হচ্ছে তাদেরকে উদ্বুদ্ধ করতো। এই যে সাংস্কৃতিক কর্মীরা কিন্তু তখনও বসে থাকেনি, তখনও কিন্তু ওই সময়ও তারা কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে গেছে। শুধু মুক্তিযুদ্ধ তো আছেই, তার পরবর্তীতে যখন স্বৈরাচার এরশাদ পতনের সময়ও কিন্তু আমাদের বেশিরভাগ সংগঠনগুলো, এখনকার যে বেশিরভাগ সংগঠনগুলো কিন্তু ওই সময় গড়ে উঠেছে, যখন থেকে সামনে থেকে যখন রাজনীতিবিদ যারা আছে, যখন অ্যান্টি পার্টি গুলো, অর্থাৎ কোনো একটা সরকার যখন ক্ষমতায়, তখন তার বিরুদ্ধে যখন কেউ নামতে না পারে, তখন কিন্তু সংগঠনগুলো, সাংস্কৃতিক সংগঠনগুলো তখন কিন্তু ঢাল হয়ে সামনে থেকে মুভ করে। কারণ তখন তাদের পলিটিক্যাল জায়গায় তারা নামতে না পারলেও তারা কিন্তু সাংস্কৃতিক পারফরমেন্স দিয়ে নানান রকম কি বলা যায়, গান কবিতার মাধ্যমে তারা কিন্তু সেই প্রতিবাদগুলো করে। সেই প্রেক্ষাপটে কিন্তু আমাদের অনেক গান আছে, গণসংগীত গুলো বেশিরভাগই কিন্তু হচ্ছে এই স্বৈরাচার শাসনামলের, স্বৈরাচার শাসনামল সেই সময়, মানে যখন বাংলা ভাগ হয় সেই সময়কার, এবং তার পরবর্তীতেও বেশ করে যখনই যে কোনো আন্দোলন গড়ে উঠেছে, তখনই কিন্তু সেই প্রেক্ষাপটে নানান রকম গান কবিতারও সৃষ্টি হয়েছে। আর গণসংগীত তো আমরা যেহেতু গণশিল্পী সংগঠন করতাম বা এখনো গণশিল্পীর সাথেই আছি, তো গণসংগীতের মূল ভাবধারাই কিন্তু তাই, গণমানুষের জন্য গান, যারা কিনা এই আন্দোলন সংগ্রাম গুলোতেই কিন্তু অগ্রভাগে থাকে সবসময়। রাইট, আসলেই ঠিক বলেছেন। আর এই আলোচনার মধ্যে সবচেয়ে সুন্দর যে কথাটা উঠে এসেছে সেটা হচ্ছে, মানুষ যখন রাজনৈতিক প্রেক্ষাপটে সামনের দিকে কথা বলার অপশন ক্রিয়েট করতে না পারে, ঠিক তখন সাংস্কৃতিক প্রেক্ষাপট থেকে অন্তত পক্ষে তারা বাক স্বাধীনতাটা ঠিকই অর্জন করে নেয়। আচ্ছা, ঠিক আছে। তো আপনার পেশাগত জীবন সম্পর্কে আমাদেরকে একটু বলবেন। মানে যদিও আপনি অলরেডি আমাদেরকে বলেছেন যে জার্নালিজম ব্যাপারটা আপনার পছন্দের ছিল এবং এই ট্র্যাক থেকে অন্য কোথাও ডাইভার্ট হওয়ার চিন্তা আপনি কখনো করেন নাই এবং ভবিষ্যতে এর উপরেই থাকবেন। তো এখানে আসার ব্যাপারে আপনাকে অনেক আগে থেকে, আমি বলবো ছাত্র জীবন থেকেই, সবকিছুই তো আর অনুকূল পরিবেশে ছিল না, কিছু প্রতিকূল ব্যাপারও ছিল। তো সেই ব্যাপারগুলো যা কিছু আপনাকে ট্যাকেল দিয়ে অনেক উত্থান পতন আহ ভেঙে আর কি আপনাকে সামনে এগোতে হয়েছে, সেই ব্যাপারগুলোকে আমাদেরকে একটু জানান। আহ আচ্ছা, আমি এখনো বলবো আমি নিজেকে এখনো খুব সাধারণ ছোট্ট মানুষ মনে করি, এখনো ছোট, এখনো শিখছি, এখনো হয়তো আরো কাজের মধ্যে দিয়ে যাব। তারপরেও যেটা হলো যে পথ চলতে গেলে অবশ্যই মানে বিশেষ করে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির, তো তাদের ক্ষেত্রে দেখা যায় পড়াশোনা যখন পড়াশোনা চলে, তখনই এক ধরনের মাথায় এক ধরনের চাপ বোধ করতে হয়। আমার ক্ষেত্রে চাপটা একটু কম ছিল, কারণ আহ মানে অন্য অর্থেও যদি না বলি, মানে যদি অন্য অর্থে আমরা মিন না করি, তাহলে যে আমার যেহেতু আমরা আমরা তিন ভাই বোন আর কি, আমার আরো যেহেতু দুইটা বড় ভাই ছিল, তো সে অর্থে আমার ক্ষেত্রে চাপটা কম থাকলেও আমার নিজের একটা তাড়না ছিল যে আমার কিছু একটা করতে হবে। তো সেই জায়গা থেকে আমি যখন ইউনিভার্সিটি পড়লাম, তো তো সেই সময় জার্নালিজম, আমি ফাঁকে ফাঁকে জার্নালিজমটা চালিয়ে যাচ্ছিলাম। মানে জার্নালিজম তো পড়াশোনা করি, ফাঁকে ফাঁকে লেখালেখি করতাম। আমি একটা লিটল ম্যাগাজিন বের করতাম, আমরা ওটাকে পত্রিকাই বলতাম, বাট ওটা মূলত লিটল ম্যাগ টাইপের ছিল, সূর্য সারথী। সেইটার সম্পাদনাও আমি করেছি লাস্ট বের হয়ে আসার আগে, মানে যখন ইউনিভার্সিটি বের হই তার আগে আগে। ওইটা ছিল একটা সাহিত্য পত্রিকা, ওটা কিন্তু আমাদের মোটামুটি একটু সার্কুলেশন ছিল, ক্যাম্পাস ভিত্তিক পত্রিকা, বাট ওইটার লেখা দিতেন টিচাররা, টিচার টিচার স্টুডেন্ট সবাই লেখা দিতেন। এবং এমনকি বড় বড় যারা রাইটার ছিলেন, আনু মোহাম্মদ স্যার ছিলেন, তারাও লেখা দিতেন, বা এরকম আরো অনেক লেখা আমরা কালেক্ট করতাম, তাদেরকে নক দিলে তারা দিয়ে দিতেন। তো সেই লেখাগুলো আমরা ছাপাইতাম। তো সেটার একটা টোটাল একটা পত্রিকা সেট আপ, মানে বা লিটল ম্যাগি বলি, সেটা প্রিন্ট আউট ভার্সন কিন্তু বেশ জটিল, মানে বেশ একটু সময় নিয়ে করতে হয়। আর আমাদের ওটা ছিল 8 পৃষ্ঠার, সো ওইটাতে একটু টাইম বেশ দিতেই হতো আর কি। তো সেই সময় আমি তো শিক্ষার্থী হিসেবে ছিলাম, আমরা একটা স্পন্সর নিয়ে
পত্রিকাটা বের করতাম। কখনো দেখা যেত যে আমরা লস খাচ্ছি, কিন্তু তারপরেও পত্রিকাটা আমরা চালিয়ে যেতাম, কারণ ওটা অনেকেরই পছন্দের ছিল, শিক্ষার্থীদের হুম। অনেকের পছন্দ ছিল। তো সেইটা নিয়ে আমার মানে সেইটা আমার পরবর্তীতে যখন আমি কিনা এই প্রফেশনে ঢুকি, তখন সেটা আমাকে অনেক হেল্প করে আসলে। মানে সেই সময় কাজ করতে যে যে এক্সপিরিয়েন্স গুলো হয়েছিল, সেগুলো পরবর্তীতে কিন্তু আমার প্রফেশনে সেগুলো কাজে লাগে। তো তারপরে এই তো পড়াশোনা শেষ করলাম, এসে ঢুকলাম একুশে টেলিভিশন দিয়ে আমার সাংবাদিকতা শুরু করলাম। সেই সময় খুব একটা ক্রাইসিস মোমেন্টের মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম পারিবারিক ভাবে। আমার মা তখন মারা যান তার আগেই, মানে আমি জাস্ট কিনা চাকরি করব তার আগেই আমার মা মারা যান। তো ফলে সেই সময় একটা খুব ক্রাইসিস মোমেন্ট দিয়েই আমি একুশে টেলিভিশন দিয়ে সাংবাদিকতা শুরু করি। তো শুরুতে ইন্টারন্যাশনাল ডেস্কে আমি কিছুদিন কাজ করেছি, তারপরে রিপোর্টিং এ বের হই আর কি। তো তারপরে আস্তে আস্তে কাজ করতে করতে যখন আমার এইটি নিউজ আমি আবার জয়েন করি। দিদির কথা বলতেই হয়, মুন্নি সাহা দিদির সঙ্গে আগে থেকেই আমাদের পারিবারিক ভাবে যোগাযোগ ছিল। তো দিদির মাধ্যমেই তার পরবর্তীতে আমরা এইটি নিউজে আমি জয়েন করি। তো তারপরে এখন ডিবিসি নিউজে আছি। এই তো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো আপনার ছাত্র জীবন থেকে শুরু করে অদ্যাবধি পেশাগত জীবনেও বিশেষ কিছু সংগঠনের সাথে কাজ করার সুযোগ আপনার হয়েছে, এবং আপনি নিজের পত্রিকা সম্পর্কে একটু আগে আমাদেরকে বললেন যে নিজেরা ছাত্র থাকাকালীন সময়েই ফান্ড কালেকশন করে কোনোভাবে স্পন্সর ম্যানেজ করে নিজেদের লেখাগুলো দিতেন, আপনাদের ইউনিভার্সিটি টিচাররাও সেখানে লেখা দিত। তো এই ধরনের অভিযানমূলক কাজ, যেটা কিনা হুট করে বললেই করা হয়ে যায় না, এটা করার জন্য সংগ্রাম করতে হয়, মাঠে নামতে হয়, পরিশ্রম করতে হয়। এবং আমাদের দেশে তো সমালোচনা এতটাই বেশি হয় যে মানুষ ভালো কিছু ভালো চোখে আগে দেখে না, সবার আগে একবার না, নেগেটিভ কিন্তু দৃষ্টিতে। ইউনিভার্সিটি আমরা তো বলি যে আসলে বিশেষ করে এই যে পাবলিক ইউনিভার্সিটি, আমরা বলি ইউনিভার্সিটি হচ্ছে সর্বোচ্চ বিদ্যাপীঠ, এখানে সর্বোচ্চ মুক্ত মনের চর্চা হওয়াটাই স্বাভাবিক। তো সেই হিসেবে ওইখানে সমালোচনা তো থাকে। কিছু কিছু ফ্রেন্ডরা যারা ছিল তারা বলতে কি করতে যাচ্ছে, যে পত্রিকা একটা বের করছে সবার হাতে ধরাই দিতেছে। তো সেই ব্যাপারগুলো তো ছিল, কিন্তু আমরা সেগুলোকে সবসময় ইগনোর করেছি, কারণ সেটার মাধ্যমে আমাদের একটা মেসেজ থাকতো। তো আমি তাহলে একটা ঘটনাই উল্লেখ করি যে আমাদের ইউনিভার্সিটিতে আমাদের মানে মেইন যে গেট, মানে মেইন গেটের পাশে বেশ কয়েকটা গেট থাকে না, ইউনিভার্সিটিতে এখনো আছে। তো ওই গেটের পাশে একটা ছোট্ট সাইনবোর্ডে লেখা থাকে যে গেটম্যানকে আপনার পরিচয়টা দিন। মানে যে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে মূলত ওই ইয়েটা করা হয়। সঙ্গে একটা তালাও ঝুলানো থাকে, কিন্তু সেটা জাস্ট ঝুলানোই, এবং সেই শুধু পোস্টারটা লাগানোই। তো আমরা ওইটা হচ্ছে যে তখন সূর্য সারথীতে তুলে এনেছিলাম একদম ফ্রন্টে, যে শুধুমাত্র একটা পোস্টার আর একটা চেয়ার টেবিলই দাঁড়ানো থাকে, কিন্তু মানুষ নাই ওইখানে। গেটে কোনো দারোয়ান থাকে না, ইচ্ছে মতো হয়তো বহিরাগত ঢুকছে বের হচ্ছে। তো ওইটা নেওয়ার পর তার পরবর্তীতে দেখা যায় যে যারা স্টুডেন্টরা ছিল তারা বের হওয়ার আগে যাওয়া মানে ঢোকার আগে এবং হচ্ছে যে বের হওয়ার আগে তারা একবার করে জাস্ট সেলুট দিয়ে বের হয়ে যায়। মানে আমরা খুব মজা করে ওইটা করতাম যে মামা আমি কিন্তু ডিপার্টমেন্টের নাম বলতাম, পরিচয় বলতাম, বলে ঢুকতাম আবার বের হইতাম। মানে কেউ তো নাই আসলে, ওইটা মজা করে বলা হতো আর কি। তো সেরকম বেশ হ্যাঁ, কিছু ব্যাপার স্যাপার ছিল। বুঝতে পেরেছি। যাই হোক, নিজেদের মধ্যে ফান হিসেবে হলেও আপনারা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তুলে ধরেছিলেন ওখানে, যদিও একজনের থাকাটা আবশ্যক ছিল। আচ্ছা, ঠিক আছে। তো একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে তো আপনি সবসময় কাজ করতেন, এবং সেটাই একটু আগে আমি বলতে চেয়েছিলাম যে ছাত্র জীবন থেকে শুরু করে পেশাগত জীবনে বিভিন্ন সংগঠনের সাথে আপনার কাজ করার সুযোগ হয়েছে, এবং এক পর্যায়ে আপনি লেখালেখিও, মানে বেশ কিছু লেখালেখি করেছেন। তো সাংস্কৃতিক লাইফে পদার্পণটা কবে থেকে এবং সেটা কিভাবে? স্কুল জীবনেই নাকি? আরো ছোট থেকে আসলে স্কুল জীবনে বলতে গেলে ভুল হবে। আমার বাবা হচ্ছে যে যেটা বললাম যে উনি মুক্তিযোদ্ধাও ছিলেন, ফলে খুব ছোটবেলা থেকে আমাদের গ্রামের স্কুল হলেও এখনো গ্রামের স্কুলে বাবার তৈরি করা শহীদ মিনার আছে। ওই স্কুলে টিচাররা বা স্টুডেন্টরা যারা আছে বিভিন্ন দিবসে তারা কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। তো সেই শহীদ মিনারটা বাবা নিজেই তৈরি করে দিয়েছে। তো এখন যেটা হলো যে সেই ছোটবেলা থেকেই কিন্তু আমি তো তার কার্যক্রমগুলো দেখে ছোট থেকে উদ্বুদ্ধ ছিলাম। বিশেষ করে স্কুল বাজারে বাবার একটা বড় কি বলবো দোকান ছিল। তো সেইখানেও দেখা যায় বিশেষ দিবসগুলোতে জোরে জোরে দেশাত্মবোধক গানের মাইকটা উনি ছেড়ে দিতেন, এবং সারা গ্রামের মানুষ শুনতো। তারপরে হচ্ছে পতাকা তুলতেন ওইখানে। আর
মূলত আমি বলবো যে স্কুলে যতটা, গ্রামের স্কুলে কিন্তু ততটা সচেতনতা থাকে না, কিন্তু বাবার কারণেই মূলত স্কুলের টিচাররা যারা ছিলেন তারাও এই ব্যাপারগুলোতে উদ্বুদ্ধ হতেন, এবং আহ, এই ব্যাপারগুলোতে বাবাকে সবাই অনারও করতো, পুরো গ্রামের যারা ছিলেন তারাও। তো সেই হিসেবে আমি ছোটবেলা থেকেই সেই হিসেবেই আসলে কি বড় হয়ে উঠেছে। এছাড়া আহ বাবা নিজেও গান পছন্দ করতো, এবং আমাকে সবসময় দাঁড় করায় দিত একটা জায়গায় বা মঞ্চে উঠাই দিয়ে বলতো যে একটা গান করো বা এরকম সামথিং। তো ফলে খুব ছোটবেলা থেকেই সাংস্কৃতিক একটা আবহ বলবো। যদিও আমার মা একটু ডিফারেন্ট ছিলেন, তিনি এগুলো পছন্দ করতেন না খুব, মানে তিনি একটু রিজার্ভ মাইন্ডেড ছিলেন, কিন্তু বাবার কারণে আমি একটু এরকম হয়ে গেছি আর কি। আর তার পরবর্তীতে স্কুল কলেজ সবকিছুতেই এগুলোতে পার্টিসিপেট করার একটা ইয়ে ছিল। আর আমি জেলা পর্যায়েও কম্পিটিশন করেছি স্কুলে থাকা অবস্থায়, গানের ক্ষেত্রে আর কি, গান দেশাত্মবোধক গানে। তো আজকে কিন্তু আমাদের দর্শকরা আপনার কাছ থেকে গান অথবা কবিতা শুনতে চাইবে। অবশ্যই আপনি তাদের বেশ ভালো কিছু এন্টারটেইনেবল থিং উপহার দিবেন। আচ্ছা, তো সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে বর্তমানে কোন কোন প্রেক্ষাপট নিয়ে আপনি কাজ করছেন? বিশেষ করে এই করোনা চলাকালীন সময় তো আমাদের বেশ খানিকটা সময় ঘরেই কাটাতে হয়, সচেতনতার ক্ষেত্রেই প্রাধান্য দিয়ে। তো কোন কোন বিষয়ে আপনি বর্তমানে আর কি পদার্পণ করছেন? মানে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছে কিনা, এই তো? হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, সাংস্কৃতিক কর্মকাণ্ড বলতে যে এই মুহূর্তে আসলে তো কালচার সংগঠনগুলো বেশ কিছু সমালোচনা আছে, মানে আছে। সমালোচনার জায়গাটা হলো যে আমার আমার নিজেরও কিছু আছে যে কালচার সংগঠনগুলো এখন অনেকটা একটু ঝিমিয়ে গেছে। হ্যাঁ, মানে করোনার এই সময়টা হয়তো অনেক কিছু করার ছিল, কিন্তু আবার স্বাস্থ্যবিধির কথা চিন্তা করে অনেক কিছু আবার করা যেতও না, সেই হিসেবে কিন্তু সংগঠনগুলো ওইভাবে করোনার মধ্যে কিন্তু কিছু করতে পারেনি। বিশেষ করে আমরা যদি একদম শিল্পকলা একাডেমি ধরেও বলি, যে মাঝখানে বেশ কিছুদিন কিন্তু 18 মার্চের পর থেকে তারা অলিখিত ভাবে কিন্তু তাদের কার্যক্রমগুলো স্থগিত রেখেছিল, পরবর্তীতে আবার সচল হয়ে এখন আবার কার্যক্রমগুলো ঠিকঠাক চলছে। তো ওই অর্থে আমারও একটু সময় কম হয়, যেহেতু আমাকে অফিস মেনটেন করি, আমি অফিস করি, আমার একটা আমার চাকরি করতে হয়, সেই জায়গা থেকে আমার সময়টা খুব কম হয়ে যায়। এর পাশাপাশি জুমে যে ব্যাপারগুলো থাকে আমাদের, জুমের মাধ্যমে হয়তো, আই মিন অনলাইনের মাধ্যমে হয়তো আমরা একটু কানেক্টেড থাকি বা কোনো প্রোগ্রাম প্ল্যান বা এইসব কিছু করি, বা কেউ হয়তো কোনো হেল্প করছে কোনো কালচারাল সংগঠনের পক্ষ থেকে, হয়তো করোনা এফেক্টেড কাউকে হয়তো হেল্প করছে বা কোনো জোনে যাচ্ছে, তখন সেক্ষেত্রে তাদেরকে চেষ্টা করি তাদেরকে হেল্প করার। এই তো। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু সাংস্কৃতিক ব্যাপারগুলো যেমন ধরেন কবিতা লেখা অথবা আচ্ছা, গান লেখা, তো সাংস্কৃতিক এই বলতে সাংস্কৃতিক ওই যে বললাম যে আমাদের, আমি তো নর্মালি ওই সংগঠনের পক্ষ থেকে করি, সেটা ওইভাবে খুব একটা এখনো আমরা কাজগুলো করে উঠতে পারছি না। সামনে কিছু প্ল্যান আছে, তো সেগুলো এখনো সামনে আসেনি, ওগুলো এখনো আলোচনা পর্যায়ে। আম, তো সেই কারণে আসলে এখনো হয়ে উঠছে না। তবে ফাঁকে ফাঁকে যেটি করা হয় যে অনলাইনে আমরা বেশ কিছু আড্ডা দিই, সাংস্কৃতিক আড্ডাগুলো দিই, সেটা অনলাইনেই হয়তো কবিতা পড়ছি বা সেটা সংগঠনের পক্ষ থেকে বা সংগঠনের বাইরে থেকে সেইগুলো করা হচ্ছে। আচ্ছা, আচ্ছা। তো এখন আমাদের আজকের অনুষ্ঠান সময়ের তারুণ্যতে আপনার একটা কবিতা অথবা গান হয়ে যাক, কি বলেন? কবিতা একটা হতে পারে। আমি আমি একটু কবিতাটা বের করে নেই, যদি কিছু মনে না হ্যাঁ, করেন। আমার এই মুহূর্তে কোনো প্রিন্ট আউট ভার্সন নেই, আমি। ঠিক আছে, আপনি কবিতা বের করে নিন, আমি কথা বলছি। দর্শক, আপনারা দেখছেন নভেশন কর্তৃক আয়োজিত আমাদের অনুষ্ঠান সময়ের তারুণ্য, এবং আজকের অনুষ্ঠানে আমরা অতিথি হিসেবে পেয়েছি সাবিনা পুথি ম্যামকে। তিনি বর্তমানে ডিবিসি নিউজে নিউজ প্রেজেন্টার হিসেবে কর্মরত আছেন, এবং তার ছাত্র জীবন থেকে শুরু করে পেশাগত জীবনেও বিভিন্ন সংগঠন এবং সাংস্কৃতিক অঙ্গনের সাথে তিনি বেশ জড়িত ছিলেন এবং আছেন। আর ধারণা করা যায় সারা জীবনই তিনি থাকবেন। তো তার কাছ থেকেই আমরা আজকে মূলত আলোচনার মাধ্যমে জানতে চাচ্ছিলাম যে আমাদের দেশের প্রেক্ষাপটে এবং বর্তমানে এই করোনা সিচুয়েশনটা এত প্রকট আকার ধারণ করায় সাংস্কৃতিক ব্যাপারগুলো আমরা কতটা মূল্যায়ন করতে পারছি নাকি জীবন থেকে দিন দিন হারিয়েই যাচ্ছে। এছাড়া তো ওয়েস্টার্ন কালচার আমাদের যতটা প্রভাবিত করে, সেগুলো থেকে আমরা একদম রেহাই পেতে পারি না। ঘুরে ফিরে আমরা কেন যেন বাহিরের দেশের গানগুলোই শুনি, ওদের সুরগুলোই পছন্দ করি, ওদের একটা মুভি দেখার জন্যই হয়তো আমরা আহ ব্যস্ত হয়ে পড়ি, অথচ আমাদের দেশের শিল্পীদের মূল্যায়ন করবে কে অ্যাকচুয়ালি?
প্রশ্ন থেকে যায়। ঠিক আছে, তো দর্শক আমরা এই মুহূর্তে সাবিনা পুথি ম্যামের কাছ থেকে কবিতা আবৃত্তি শুনবো। আপনি পেয়েছেন কবিতা? হ্যাঁ, ক্ষেত মজুরের কাব্য, নির্মলেন্দু গুণের কবিতা। ঠিক আছে, হয়ে যাক একটা কবিতা। আচ্ছা, কবিতাটি পড়ার আগে একটু বলে নিই, আমাকে কবিতার একেবারে হাতে খড়ি বলতে পারি আমার দাদা, আম, শিশির অপু, মানে শিশির সাহা অপু, দাদাকে আমরা অপুদা নামেই ডাকি আর কি। তো দাদার হাতে কলমে শেখা আমার কি এই কবিতা যতটুকুই পড়ি, যা কিছুই করি, দাদাই আমাকে হাতে কলমে শিখিয়েছে। দাদা এখন বেতারে আছেন, মানে বেতারেও উনি উপস্থাপনা করেন, এর পাশাপাশি উনি একটি সরকারি চাকরি করেন। তার প্রতি আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা রইল। আর যে কোনো একজন শিল্পীর পেছনে অনুপ্রেরণা দেওয়ার জন্য সত্যি একটা মানে কিছু মানুষের কিছু অ্যাক্টিভিটিস যা কিনা অবিস্মরণীয় আর কি, সেই পক্ষ থেকে সেই ব্যাপারগুলো বিবেচনা করে তার প্রতি আমরা আন্তরিক সম্মান এবং শ্রদ্ধা জানাই। ঠিক আছে, তাহলে আমরা এখন শুনবো নির্মলেন্দু গুণের লেখা কবিতা। আর কবিতাটি আবৃত্তি করছেন আমাদের অনুষ্ঠানের আজকের অতিথি সাবিনা পুথি ম্যাম। আমি যেহেতু ল্যাপটপে দেখে দেখে পড়বো, আমার একটু আই লুকটা একটু হতে পারে, একটু ক্ষমা করবেন। ইটস ওকে, নো প্রবলেম, আপনি শুরু করেন। মুগুর উঠছে, মুগুর নামছে, ভাঙছে মাটির ঠেলা, আকাশে মেঘের সাথে সূর্যের জমেছে মধুর খেলা, ভাঙতে ভাঙতে বিজন মাঠের কুয়াশা গিয়েছে কেটে, কখন শুকনো মাটির তৃষ্ণা শিশির খেয়েছে চেটে। অতটা খেয়াল রাখেনি কৃষক, মগ্ন ছিল সে কাজে, হঠাৎ পুলক পাবন হৃদয় পুষ্পিত হলো লাজে। ফিরিয়া দেখিল বধূটি তাহার পেছনে আলের পরে বসে আছে, যেন ফুটে আছে ফুল গোপনে চুপটি করে। সামনে মাটির লাল শানকিটি জরির আঁচলে বাঁধা, আজ নিশ্চয় মরিচে রসুনে বেনুন হয়েছে রাধা। হাসিয়া কৃষক মরাল বাঁশের মুগুর ফেলিয়া দিয়া, কামুকাখির নিবিড় বাঁধনে বাঁধিল বধূর হিয়া। বরুণ গাছের তরুণ ছায়ায় দুজনে সারিল ভোজ, বধূর ভিতরে কৃষক তখন পাইল মনের খোঁজ। মেঘ দিল ছায়া বন সঙ্গমে, পড়িল বধূর আশা, মনে যাই থাক মুখে সে বলিল, মর্গে বর্গা চাষা। শব্দটি তার বক্ষে বিঁধিল ঠিক বর্ষার মতো, এই জমিনটুকু আমার হইলে কার কি বা ক্ষতি হতো। কাতর কণ্ঠে বধূটি শুধালো, আইসা ফুলির বাপ, আমাগো একটু জমিন হবে না? জমিন চাওয়া কি পাপ? খোদার জমিন গেছে ধনির দখলে। দুঃখিত। খোদার জমিন গেছে ধনির দখলে, আমাগো জমিন হইব যেদিন আইনের চাকা ঘোরে। অসহায় বধূ জানে না নিয়ম কানুন কাহারে বলে, স্বামীর কথায় আখি দুটি তার সূর্যের মতো জ্বলে। বলদে ঘোড়ায় গাড়ির চাক্কা, নারীর চাক্কা স্বামী, আইনের চাক্কা আমারে দেখাও, সে চাকা ঘুরামু আমি। কৃষক তখন রুদ্রবধূর জড়াই চরণ দুটি, পা তো নয় যেন অন্ধের হাতে লঙ্গরখানার রুটি। যত- যতটা আঘাত সয়ে মৃত্তিকা উর্বরা হয় ঘায়ে, ততটা আঘাত সইল না তার বধূর কোমল পায়ে। পা দুটি সরায়ে বধূটি কহিল, করো কি ছাড়ো, আরে মানসে দেখলি জমিন তো দেবি না, দুর্নাম দেবি আরো। পরম সোহাগে কৃষক তখন বধূর অধর চুমি হাসিয়া কহিল, ভূমিহীন কই, আমার জমিন তুমি। আকাশে তখনও সূর্যের সাথে মেঘেরা করিচ্ছে খেলা, মুগুর উঠছে, মুগুর নামছে, ভাঙছে মাটির ঢেলা। সত্যি কবিতাটা যেমন সুন্দর, আপনার আবৃত্তি, আপনার উপস্থাপনা ঠিক ততটাই সুন্দর। ভালো লাগলো, আমি হৃদয় ছুঁয়ে গেল। দুঃখিত যে মাঝখানে এই যে আমার ল্যাপটপে দেখে পড়ছি তো একটু উঠে গেলাম, দুঃখিত। না, ইটস ওকে, সমস্যা নাই। আমরা যারা কবিতা পছন্দ করি তারা
নিশ্চয়ই আপনার কবিতাটা এবং আপনার কণ্ঠের মূল্যায়ন করব। আমি কবিতার মধ্যে ঢুকে গিয়েছিলাম, আপনি খেয়াল করেছেন কিনা জানি না। আমি জাস্ট কল্পনায় ওই স্মৃতি টান দিয়ে নিয়ে এসেছি যে মুগুর উঠছে, মুগুর নামছে। আহ, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এইবারে একটা ছোট্ট ব্যক্তিগত প্রশ্ন করে ফেলি, আপনার নামটা পুঁথি কেন রাখা হলো? এই নামের পেছনে কি কোনো রহস্য আছে নাকি? আচ্ছা, কোনো রহস্য নেই, যেটা হলো যে আমাকে ছোটবেলায় বাবা ডাকতো পুতুল বলে। আহ ওকে। আমার সার্টিফিকেট নেম মূলত সাবিনা ইয়াসমিন। তো বাবা ডাকতো পুতুল বলে। পুতুল মানে পুতুল থেকে বাবা পুঁথি পুঁথি বলে ডাকতো, যে আহ পুঁথি বলেই মূলত ডাকতো, বাবার দেয়া নাম এটা। পরবর্তীতে উনি পুঁথি বলে যখন মানে একদম যখন মানে কোলে ছিলাম, খুব ছোট, তখন ওর পুতুল মানে আমি নাকি খুব ছোট ছিলাম, মানে কিউট ছোট্ট ছিলাম, সেই জন্য সে আমাকে পুতুল বলে ডাকতো। তো পরে যখন আপনি বড় তো, হলাম তখন উনি ওই ডাকনামটা ডাকতেন পুঁথি নামে। হ্যাঁ, আপনি ছোটবেলায় যেমন কিউট ছিলেন, আপনি এখনো কিন্তু আছেন। আমরা এটা অস্বীকার করতে পারবো না। ঠিক আছে, বলেন। থ্যাংক ইউ। তো এই আর কি, বাবার দেওয়া নাম আর কি, ওইটা ডাকনাম, এই তো, পুঁথি। কিন্তু আমি ঠিক আগে আছে, খুব ঝগড়া করতাম বাবার সাথে যে কেন আমাকে হচ্ছে যে সাবিনা বলে কেন ডাকে না, কেন পুঁথি বলে ডাকে, এটা নিয়ে ঝগড়া করতাম। কিন্তু যখন বড় হলাম তখন আমার আর এই নাম ভালো লাগে না, আমি কই যে ওই নামে ডাকো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। যাকে, তো আপনার কাছ থেকে আমরা সুন্দর কবিতা শুনলাম এবং আপনার নামের রহস্য সম্পর্কে জানলাম। তো পুঁথি কিন্তু আমাদের দেশের কালচারেরও একটা বিশেষ অংশ। তো এই হুম ব্যাপারে হুম। কি আপনার ইয়ে আছে নাকি? যেমন এটাও কিন্তু কাইন্ড অফ কবিতা বলা চলে, যে লম্বা হয়, ছোট ছোট হয় না, এই লম্বা হয় এবং মহুয়া যেটা, হুম, মহুয়া, মহুয়া আমরা গীতিনাট্য করেছিলাম। তখন আমরা পুঁথিপাঠ করেছিলাম। এটা ইউনিভার্সিটিতে মূলত আমাদের একটা বড় শো করেছিলাম আমরা। তো সেইটাতে মহুয়া গীতিনাট্য আমরা উপস্থাপন করেছিলাম। ওটা মূলত মহুয়া গীতি নৃত্য নাট্যও আছে। আমরা হুম, গীতিনাট্যটা করেছিলাম, অর্থাৎ নাচটা বাদ দিয়ে আমরা শুধু অভিনয়, এক্সপ্রেশন, কথা এইটা দিয়ে গীতিনাট্যটা করেছিলাম। তো সেইখানে পুঁথিপাঠের ব্যাপার ছিল, মানে পুরো পালাটা আমরা করেছিলাম পুঁথিপাঠের সুরে, পুঁথিপাঠের ঢঙে। তো সেই অর্থে আচ্ছা, 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 পুঁথিপাঠটা পারি, বাট এই মুহূর্তে আপনাকে আমি বোধহয় শোনাতে পারবো না। আচ্ছা, 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 ঠিক আর আছে, এর ইটস বাইরে যেটি ওকে। বলছিলেন আপনি, যে পুঁথিপাঠ সংগ্রহের ব্যাপারটি, হ্যাঁ, পুঁথিপাঠ আসলেই পুঁথি একসময় তো গ্রামের মানুষ যারা ছিলেন তারা তো আসলে আমরা যেমন হাজার বছর ধরে যে গল্প, আমরা উপন্যাসটা যেটি পড়েছি, উম হুম, মানিক বন্দ্যোপাধ্যায়ের, সেটা হ্যাঁ, বোধহয় কি আমরা তো সেইখানে আমরা, আমি দুঃখিত, আমি বোধহয় নামটা একটু ভুল বলে ফেললাম। আহ পদ্মা নদীর মাঝিতেও বোধহয় আমরা এটা পড়েছিলাম যে পুঁথিপাঠের যে ব্যাপারটি ছিল। না, আমরা পদ্মা নদীর মাঝিতে এটি পড়িনি। আমি খুবই লজ্জিত এবং দুঃখিত, যেটি হলো যে তো হাজার বছর ধরে যেটি আমরা পড়েছিলাম সেটাতেও কিন্তু পুঁথি পাঠের যে আসরের যে ব্যাপারটি, সেটির সাথে কিন্তু আমরা ছোটবেলা থেকে পরিচিত হয়ে উঠি। উম বিশেষ করে যে পুঁথি পাঠ যখন হতো তখন দেখা যায় যে গ্রামের মানুষজন একটা হারিকেন নিয়ে বসে সেই পুঁথি পালার যে আহ, কথাগুলো শুনতো, কান্না করতো। বিশেষ করে এটা তো আসলে মুসলিম গল্প নির্ভরই বেশি ছিল। পুঁথির কথাগুলো ছিল একটু মুসলিম, মানে আমাদের ধর্মীয় ব্যাপার স্যাপারের বেশ কিছু কাহিনী ওর মধ্যে ছিল। তো পরবর্তীতে যেটি আমাদের লোক সাহিত্যের অন্তর্গত হয় সেগুলোতে কিন্তু নানা রকম প্রেম আখ্যান এগুলোও কিন্তু যুক্ত হয় ওর সঙ্গে। তো সব মিলিয়ে পুঁথির ব্যাপারটা এখন আসলে ওইভাবে আমরা আমি দেখি না যে এইভাবে এখন আর পুঁথি পাঠ বা পুঁথি পালা গানের ওইভাবে খুব একটা চর্চা এখন আর করা হয় না, কিন্তু আমার মনে হয় লোক সাহিত্যের উপাদান হিসেবে এগুলোর চর্চা এখন আমাদের মানে করা উচিত, বা আমাদের ওই অর্থে কিন্তু আমাদের মানে গবেষণাগার নেই বা সংরক্ষণশালা নেই। অন্যান্য পাশ্চাত্য দেশগুলোতে যেভাবে ফোকটাকে যেভাবে ধারণ করা হয়, তারপরে সাহিত্যটাকে যেভাবে সংরক্ষণ করা হয়, আমাদের তো গ্রামে গঞ্জে সবখানে তো ছড়িয়ে ছিটিয়ে আছে এইসব উপাদানগুলো, কিন্তু আমরা তো এগুলো আসলে সংরক্ষণ করি না। হ্যাঁ, আপনি অ্যাকচুয়ালি ঠিকই বলেছেন। যাই হোক, তো আমি এই মুহূর্তে একটু কমেন্টারিতে চলে যাচ্ছি। দর্শকদের মধ্য থেকে অনেকেই আমাদেরকে কমেন্টের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছে। উম, হ্যাঁ, আমাদেরকে আনোয়ারুল আজিম ভাই বলেছেন খুব ভালো লাগলো,
ধন্যবাদ আনোয়ারুল আজিম ভাই, আপনার সাথে পুনরায় আবার অনুষ্ঠান করা হবে। আপনার সাথে করা অনুষ্ঠানগুলো আমার কাছে স্মরণীয় থাকে। আর আপনাকেও ব্যক্তিগতভাবে আমি খুব পছন্দ করি। ঠিক আছে, এর পরবর্তীতে আমাদেরকে করেছেন এএন মিজানুর রহমান। তিনি লিখেছেন, সময়ের চাহিদা ছিল এই আয়োজনের। নভীষণকে ধন্যবাদ সময়ের এই দাবি পূরণ করার জন্য। মিজানুর রহমান সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠান উপভোগ করার জন্য এবং আপনার মন্তব্য প্রকাশ করে আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য। তো আরো কিছু কমেন্টস আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, অনুষ্ঠান ভালো লাগছে, এই ধরনের মন্তব্য। হ্যাঁ, আপনার কবিতা পছন্দ করেও আমাদেরকে লিখেছে শহীদুল ইসলাম। অসাধারণ কণ্ঠ ছিল। ঠিক আছে শহীদুল, তুমি অবশ্যই কবিতাটা এনজয় করেছে, আমি বুঝতে পারছি। আহ শহীদুল হচ্ছে আমার খুব ক্লোজ ফ্রেন্ড, একটু বলে রাখি। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে সুন্দর কমেন্টারির জন্য। তো দর্শক, আপনারা দেখছিলেন আমাদের আজকের আয়োজিত অনুষ্ঠান সময়ের তারুণ্য, যেখানে অতিথি আছেন আমাদের নোয়া ভিশনের আহ নোয়া ভিশনে আজকে আমরা অতিথি হিসেবে পেয়েছি ডিবিসি নিউজের নিউজ প্রেজেন্টার আমাদের সাদিয়া পুথি ম্যামকে। তো তাকে আমরা আরো একবার ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আর একেবারে অনুষ্ঠানের শেষ মুহূর্তের কাছাকাছি সময় তো আমরা চলে এসেছি। তো এই মুহূর্তে ম্যাম, আপনি কাইন্ডলি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন, বিশেষ করে নতুন প্রজন্ম যারা আছে ওরা কিভাবে সাংস্কৃতিক ব্যাপারগুলোকে নিজেদের জীবনের সাথে গ্রহণ করবে, কারণ ওরা কিন্তু অনেক জায়গা থেকেই পিছিয়ে পড়ছে, বা হয়তো নিজের সংস্কৃতিটাকে নিজে চিনতে পারছে না, অথবা নিজের পরিচয়টা হয়তো কাইন্ড অফ কোনো না কোনো ক্ষেত্রে তাদের ভালো লাগছে না। তো তাদের ক্ষেত্রে যে মূল্যবোধ দরকার, এই বিষয়ে একটু বলেন দর্শক। আহ আসলে সাংস্কৃতিক সংগঠনগুলো যেটি করে এটি এক ধরনের বলা যায় নিজেকে বনের মোষ তাড়ানো। তো সেই জায়গাটা থেকে খুব স্বাভাবিক যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের, হয়তো আপনি যে অর্থে বলছেন আমি তার ভিন্ন বার্তা দিচ্ছি তা না, সাংস্কৃতিক কর্মকাণ্ডটা অবশ্যই বর্তমান আহ প্রেক্ষাপটে আমাদের খুবই জরুরি। কারণ একটা সংগঠনের সাথে থাকলে সংগঠনের মাধ্যমে যেই বিষয়গুলো শেখা যায়, সাংগঠনিক ব্যাপার স্যাপার এবং তার বাইরেও কোনো একটা অ্যাক্টিভিটিস এর মধ্যে থাকলে তার যেমন মানসিক ভাবে সে একটা এনগেজ থাকে, একটা বিষয়টাতে ইনভলভ হয়ে থাকতে পারে। বিশেষ করে করোনার এই সময়টাতে অনেকে একলা হয়তো লোনলি ফিল করছে বা লোনলি হয়েও পড়ছে, হয়তো বাইরে বের হওয়া যাচ্ছে না, নানা রকম ব্যাপার স্যাপার আছে। সেখানে কিন্তু এই ইয়াং জেনারেশন যারা আছে তারা কিন্তু এখন এই প্রিপারেশনটা নিতে পারে। তারা হয়তো এখন ভার্চুয়ালিও বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ করে আড্ডা দিতে পারে, ভার্চুয়ালিও আড্ডা দিল, বা এই যে যে কালচারাল এখন তো একটা প্ল্যাটফর্ম ভালোভাবে তৈরি হয়েছে। যেমন এই যে করোনার আগেও কিন্তু আমরা ভার্চুয়ালি এত মানে এই যে এই প্ল্যাটফর্মটাকে এতভাবে ইউজ করিনি, এতভাবে এখনো কথা বলছি এই যে স্ট্রিম ইয়ার্ডে। তো এই সুযোগটা তো আছে। তখন এখন ইয়াং জেনারেশন যারা আছে তারা এখন তো হয়তো পড়াশোনারও চাপ কম, সাহিত্য একটু চর্চা করা, সাহিত্য নিয়ে একটু ঘাটাঘাটি করা, হয়তো পুরাণ বই অনেকগুলো অনেক ক্ষেত্রে পড়া হয়নি, সেগুলো নিয়ে পড়তে পারে। পাশাপাশি একটু কবিতার চর্চা করা, নিজেরা নিজেরা লাইভে এলেই কিন্তু অনেকগুলো দর্শক পাওয়া যায়। তো সেক্ষেত্রে তারা যদি চায় যে একটু এক্সপ্লোর করবে নিজেকে, সেটাও কিন্তু করতে পারে। আমার মনে হয় এইভাবে এখন এই অ্যাক্টিভিটিস গুলো ধরে রাখতে পারে। এবং এর পাশাপাশি আমার মনে হয় যে এখন পর্যন্ত যত ভালো ভালো যা কিছু হয়েছে সবকিছু এই তরুণরাই করেছে। তো সেক্ষেত্রে এখন এই করোনার সময়কালে, করোনার এই ক্রাইসিসে যদি কারো কোনো হেল্প লাগে, বা বিশেষ করে করোনার ক্ষেত্রে আমরা তো বলি বলি যে খুব দ্রুত ইমিউনিটি বিল্ড আপ করে ইয়াংদেরই। সুতরাং তারা করোনার এই ঝুঁকিটা মাথায় নিয়েও হয়তো, মাথায় তো নিতেই হয়, সেটা নিয়েও হয়তো তারা যারা অসহায় মানুষ তাদের পাশেও দাঁড়াইতে পারে। তো এই বিষয়গুলো নিয়েই আসলে তাদের আমি বলবো যে চিন্তাগুলোকে একেবারে গণ্ডিবদ্ধ বা আমি একলা শুধু ব্যক্তি কেন্দ্রিক না করে আমার মনে হয় যে একটা সম্প্রদায় নিয়ে, একটা কমিউনিটি নিয়ে তারা ভাবতে পারে। হ্যাঁ, এক্স্যাক্টলি, অনেক সত্যি ধন্যবাদ। ভালো। অনেক ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে রাখার জন্য। আমি অনেক ধন্যবাদ। আর সেই সেই সাথে আমি কিছু ব্যাপারে একটু কি বলবো লজ্জিত যে মানে লজ্জিত মানে একটু বিব্রত লাগছে যে আমাকে আসলে আহ এত বড়, আমি এখনো এত বড় কিছু হইনি, আমি এখনো শিখছি, আমিও একটা শেখার পর্যায়ে আছি। আর আমি খুব বেশি মানে আমি আমার মনে হয় যে এটা সবারই, আমি যে অবস্থানে আছি সেই অবস্থানটাকে আমি ফোকাস করতে চাই।
আমি হয়তো অনেক বড় হয়ে গেছি, আমি যতখানি হইনি আমি ততখানি দেখাতে চাই না। না তো না, ঠিক সামনে আছে। নিশ্চয়ই আপনারা দোয়া করবেন, নিশ্চয়ই আরো ভালো কিছু কাজ করার চেষ্টা করবো। আর সাংবাদিকতার ব্যাপারটা নিয়ে যদি একটু ছোট করে বলি, আপনি এই ব্যাপারটি শুরুতে বলছিলেন যে সাংবাদিকতার আমাদের যে চারটা যে কাজ, তার মধ্যে একটা হচ্ছে যে আহ, মানে চারটা কাজের মধ্যে অন্যতম হচ্ছে যে শিক্ষা দেওয়া, টু এডুকেট, টু ইনফর্ম, টু পারসুয়েট, টু অবজার্ভ। মানে আমরা সবকিছুই করব, অবজার্ভ করব, শিক্ষা দেব, তথ্য দিব, সব ধরনের কাজই কিন্তু এই সাংবাদিকতার মাধ্যমে করা হয়। এখন আমরা কতখানি করতে পারছি সেটা আরেকটা বিষয়, কিন্তু এটার মোরালিটি যেটা সেটা কিন্তু একদমই সাধারণের উপকার করা। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করি সাধারণ মানুষকেও আহ অসহায় হয়ে পড়লে বা পরিস্থিতি আহ অন্যরকম হলে আমরাই তো চেষ্টা করি আগে সেই জিনিসগুলো তুলে ধরার। একদম যারা হচ্ছে রুট লেভেলের যারা আছেন বা একদম নিম্ন আয়ের মানুষও যারা কষ্টে থাকছেন, তাদের কথাগুলো কিন্তু সংবাদের মাধ্যমেই বা এই সাংবাদিকদের মাধ্যমেই কিন্তু উঠে আসে। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা নানান রকম বলা যায় কথা শুনতে হয় অনেক রকম। হয়তো দেখা যাচ্ছে বস্তির লোকজনদের নিয়ে রিপোর্ট করতে যাচ্ছে, সেখানেই হয়তো অনেক টোন কাটে অনেকেই, বা হয়তো বস্তির লোকজনরা বলছে যারা নিয়ে যায় কি করবে, ছবি তুলে কি হয়, বা তারা কি আমাদেরকে কিছু দিবে, কিন্তু দিবে না হয়তো, আমরা ডিরেক্টলি আমরা হাতে হাতে দেই না, কিন্তু আমরা একটা ইম্প্যাক্ট তৈরি করি, সমাজে একটা ইম্প্যাক্ট পড়ে। তো সেই ক্ষেত্রে যে অন্তত একটা আওয়াজ ওঠে, যে আওয়াজটারও দরকার পড়ে, অবশ্যই দরকার পড়ে। তো সেই জায়গায় আমরা কাজ করি, প্রতিকূলতা নিয়েই কাজ করি। আহ আর এই প্রফেশনটাকে আমি ভালোবাসি, আসলে খুব ছোটবেলা থেকেই ভালোবাসি। সামনেও নিশ্চয়ই হ্যাঁ এই প্রফেশনটা নিয়ে কাজ করব। অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আজকে মনে হয় আমরা শেষ করে দিতে চাই। হ্যাঁ, আসলেই যাকে আপনাকে আমরা আবার ধন্যবাদ জানাচ্ছি নোয়া ভিশনের পক্ষ থেকে। আপনাকে পেয়ে সত্যি খুব চমৎকার একটা অনুষ্ঠান হলো। তো দর্শক, আপনারা দেখছিলেন আম, সময়ের তারুণ্য। আর অনুষ্ঠান সঞ্চালনায় ছিলাম আমি, মেহেদী হাসান, এবং আমাদের অতিথি ছিলেন সাবিনা পুথি ম্যাম। তো আপনারা যদি কেউ আমাদের অনুষ্ঠান মাঝে থেকে ক্যাচ করে থাকেন, শুরুতে কিছু মিস করে থাকেন, অথবা আমাদের অনুষ্ঠান পুনরায় আবার দেখার জন্য উৎসাহিত থেকে থাকেন, তাহলে অবশ্যই চোখ রাখবেন আমাদের ফেসবুক পেজে, যেটা হচ্ছে facebook.com/noavision.tv। এবং আপনারা চোখ রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে, যেটা youtube.com/noavision লিখলে আপনাদের সামনে চলে আসবে। আর অ্যাজ ফার আই গেস, যারা আমাদেরকে সাপোর্ট করতে পছন্দ করেন এবং আমাদেরই অনুপ্রেরণা দিতে দিয়ে থাকেন আর কি, তারা নিশ্চয়ই আমাদের সাথে অলরেডি কানেক্টেড আছেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই এই করোনা মহামারীর মধ্যে। অবশ্যই সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আর অতিরিক্ত প্রয়োজন না হলে বাসার বাইরে না যাওয়াও ভালো। আম, ঘরে থাকবেন আর কি। সবার প্রতি শুভ কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।